আসসালামু এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমাদের ক্লাসগুলো যারা করতেছো তারা অবশ্যই রেগুলারলি করতেছো। দেখো, জিএসটি পরীক্ষা কিন্তু আর আসলে খুব বেশি দিন বাকি নাই। তোমাদের ক্লাসগুলো রেগুলার করতে হবে অ্যান্ড তোমাদের সিলেবাস শেষ করে ফেলতে হবে। আমাদের আসলে টার্গেটটাই হলো এরকম যে তোমাদের যত কনসাইজভাবে সিলেবাসটা গুছিয়ে দেওয়া যায় যাতে তোমাদের জন্য হেল্প হয়। ওকে, আজকে সেই হিসেবে আমরা চ্যাপ্টার 11 জুলজির লাস্ট চ্যাপ্টার, মেবি 7 নম্বর যে চ্যাপ্টার, যেটা শর্ট সিলেবাসের মধ্যে লাস্ট চ্যাপ্টার, সেটা আজকে আমরা কভার করে ফেলার চেষ্টা করব। এই চ্যাপ্টারটা জিনতত্ত্ব বিবর্তন বলতে গেলে বেশ বড় চ্যাপ্টার, একাডেমিকে পড়তে গেলে অনেক বড় চ্যাপ্টার, বাট অ্যাডমিশন পড়তে গেলে খুব বেশি কিছু নাই। খুব বেশি কিছু নাই, আমাদের ক্লাস হয়তো 40 to 50 মিনিটস হয়তো লাগবে, বাট আমরা ইনশিওর করার চেষ্টা করবো যতটুকু তোমাদের লাগে ততটুকু আমরা এখানে কভার করছি। অ্যান্ড যতটুকু তোমাদের জ্ঞান এখান থেকে দরকার সেটাকে আমরা এখানে কভার করার চেষ্টা করবো। কারণ আসলে ব্যাপারটা কি, তোমাদের যদি এখন একাডেমিক লেভেলের জ্ঞান দেওয়া শুরু করি, সে ব্যাপারটা হলো তোমাদের ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। এখন তোমরা হলে বায়োলজি পড়বা নাকি ওদিকে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এতগুলো পড়বা। সেই জন্য আমরা যতটুকু কনসাইজ করা সম্ভব সব কিছু আমরা সেভাবে কনসাইজভাবেই সিলেবাসটাকে শেষ করে ফেলবো। ওকে, চলো আমরা আসলে ক্লাসে চলে যাই। আমাদের জিন তত্ত্ব বিবর্তন, জিনতত্ত্ব বিবর্তন ব্যাপারটা কি, যে ইংলিশ টার্মগুলো অবশ্য আগেই খেয়াল করবা। তোমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলা হয় যখন তোমরা পড়াশোনা শুরু করবা অবশ্যই ইংলিশ টার্মটা আগে দেখে ফেলবা, হ্যাঁ। কারণ ইংলিশ টার্মগুলো থেকে আমাদের যখন কোশ্চিন করে তখন কিন্তু আমরা মানে বেঁচে ফেলি। ইজি কোশ্চেনই করছে, বাট ইংলিশ টার্ম দিয়ে কোশ্চেন করছে, আমরা কিছু বুঝতেই পারি না। বাট পরীক্ষা হলে একটা ইজি একটা মার্ক চলে যাচ্ছে, আমরা ঘাবড়ে যাই। ওকে, এখন যেটা আমাদের মেইন টার্গেট, যে জিনতত্ত্ব, জিনতত্ত্ব ব্যাপারটা কি, যে তোমার যে বৈশিষ্ট্য সেটা তোমার বাবা মা থেকে তোমারতে আসছে, তোমার দাদা থেকে তোমার বাবাতে আসছে, তোমার থেকে তোমার সন্তানে যাবে। এই যে বংশ পরম্পরায় তোমার বৈশিষ্ট্যগুলোকে তুমি পৌঁছাই দিচ্ছ, পাঠাই দিচ্ছ, এই ব্যাপারটা কি, এটা হলো তোমার জেনেটিক্স। ওকে, বা জিনতত্ত্ব। দেখো, আমাদের লাগবে কি, আমাদের লাগবে হলো জেনেটিক শব্দটা প্রথম কে দেন, হ্যাঁ, উইলিয়াম বেটসন প্রথম জেনেটিক শব্দটা চালু করেন। ওকে, এখন এইখানে জিনতত্ত্বের বেশ কিছু কথাবার্তা আছে, অনেক ডিটেলস আছে, আমরা ওগুলো আসলে পড়বো না। আমাদের দরকার দরকার হলো যে জিনতত্ত্বের জনকটাকে। তাহলে বলবা গ্রেগর জোহান মেন্ডেল। কে? গ্রেগর জোহান মেন্ডেল। কে? গ্রেগর জোহান মেন্ডেল। এখন কোশ্চেনটা হলো, যে কোশ্চেনটা করে জিনতত্ত্বের জনককে আর জেনেটিক শব্দটা কে দিছে, এই দুইটা ঘুরে ফিরে বারবার বারবার আসে। ওকে, তাহলে এই জিনিসটা তোমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। এখন তোমার মনে হতে পারে ভাইয়া উনি মানে বিজ্ঞানী ছিলেন বা অনেক কিছু ছিলেন, ব্যাপারটা এরকম না। উনি আসলে একজন ধর্মযাজক ছিলেন। ধর্মযাজক মানে কি, ওই যে তোমার পাদ্রি থাকে না, পাদ্রি। পাদ্রি কারা? পাদ্রি হলো যে ওই যে তোমার খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদের ওই যে প্যাগোরা বা সামথিং, ওখানে যারা মেইনলি দায়িত্বে থাকেন ওনাই আসলে পাদ্রি। এখন দেখো, উনি 34 ধরনের মটরশুঁটি নিয়ে উনি কাজ করছেন। 34 ধরনের মটরশুঁটি নিয়ে কাজ করছেন, পরবর্তীতে উনি দুইটা সূত্র দিচ্ছেন। ওকে, এখন উনার যে সূত্রগুলো বা উনি যে কাজগুলো করছেন, এই কাজগুলো রিকগনিশন পাওয়ার আগেই আলটিমেটলি উনি মারা গেছেন। পরে আরও অনেকগুলো বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা গবেষণা করছে। তারপর যখন দেখা গেল যে এই যে যেমন দেখো, আরও পরে অনেকগুলো বিজ্ঞানী গবেষণা করছে, হিউগো ডেব্রিস, কার্ল করেন্স, এরিক স্টেমেক, হ্যাঁ। ওনার পরে দেখলো এই কাজ তো এর আগে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল করে গেছেন, হ্যাঁ। পরবর্তীতে গ্রেগর জোহান মেন্ডেলকে জেনেটিক্সের জনক বলা হয়। ওকে, তাহলে জিনিসটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসলে আমি যেটা বলতেছিলাম, যে আমাদের বংশগতিবিদ্যার জনককে, তাহলে বলবা জিনতত্ত্বের জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল। এখন উনি মানে আমাদের গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছেন? 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছেন। সেই ক্ষেত্রে এই যে দেখো আমাদের কী কী ছিল, বীজের ক্ষেত্রে আমাদের দুইটা পার্ট নিয়ে, ফুলের ক্ষেত্রে একটা, খোসার ক্ষেত্রে দুইটা, কাণ্ডের ক্ষেত্রে দুইটা, এরকম টোটাল 7টা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। এত কিছু আমাদের দরকার হয় না, আপাতত মনে রাখো উনি কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। তারপর এখন উনি অনেক গবেষণা করছে, গবেষণা করার পর দেখা গেল যে উনি মোটর গাছ থেকে গবেষণা করছে। মোটর গাছ বেছে নেওয়ার কারণটা কি সেটা একটু আমাদের মাঝে মধ্যে জানা লাগে। কারণটা হইল 1 বর্ষজীবী, তার মানে কি যা হওয়ার 1 বছরের মধ্যেই হয়ে যায়, বুঝতে পারছো? মানে সেটার ফল টল যা পাওয়া দরকার সেটা 1 বছরের মধ্যেই পেয়ে যাওয়া যায়। আয়ুষ্কাল অল্প, সেজন্য তুমি রেজাল্টটা আগে আগে পাচ্ছ। উভলিঙ্গ, তার মানে হলো স্বপরাগায়ন ঘটে, বুঝছো? উভলিঙ্গ তো নিজের নিজের পরাগায়ন ঘটা সম্ভব, তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্ট যেটা সেটা পাওয়া সম্ভব। এবং স্বপরাগী, স্বপরাগী মানে কি, মানে নিজে নিজে পরাগ হয়, মানে পরাগায়নটা নিজে নিজেই হয়, এটা হলো স্বপরাগী। ফুলগুলো আকারে বড়, সেটা মানে পরাগায়ন করাটা ইজি। এবং মানে মূল কথা, সংকরণের ফলে
বংশধরগুলো যেগুলো সেগুলো উর্বর হয়, ওকে, মানে কোনোটা মারা যাবে কোনোটা বেঁচে থাকবে, ওটা এরকম না, মোটামুটি তারা সবগুলোই কাজে লাগানোর মতো অ্যান্ড উর্বর। তারা পরবর্তীতে নিজেরা যখন আবার ইউজ করা হয় ওদেরকে, তখন কিন্তু ওখান থেকে আবার আরেকটা মানে উর্বর সন্তানই পাওয়া যায়। এখন যদি বলি হ্যাঁ মটরশুটির ডিপ্লয়েড কোষে কয় জোড়া ক্রোমোজোম আছে বলো তো? 7 জোড়া, মানে 14টা ক্রোমোজোম আছে। কয় জোড়া ক্রোমোজোম আছে? মানে 7 জোড়া ক্রোমোজোম আছে বা 14টা ক্রোমোজোম আছে। তাহলে এই যে জিনিসগুলো এগুলো একটু মনে রাখবা। এখন জিন তত্ত্ব রিলেটেড বেশগুলো অনেকগুলো টার্ম আছে। এতগুলো টার্ম তোমাদের আসলে একাডেমিকের মতো করে পড়াইতে গেলে মাথার উপর দিয়ে যাওয়াটাই খুবই স্বাভাবিক। তবে একান্ত যতটুকু না বললেই না, সেটুকু আমরা অন্তত কভার করার চেষ্টা করবো। হ্যাঁ, এখন দেখো ফ্যাক্টর বা জিন। দেখো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের এককে বলা হয় জিন, ঠিক আছে? তো জিনটা কি? সাপোজ মনে করো এটা একটা তোমার ডিএনএ। হ্যাঁ, ডিএনএ। ডিএনএটা কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। ধরো এইটুকু একটা ছোট্ট একটা পার্ট, যেটা এমআরএনএ তৈরি করতে পারবে, যেখান থেকে পরবর্তীতে একটা প্রোটিন তৈরি হবে। এই যে ছোট্ট একটা পার্ট যেটা, এটা হলো জিন। বুঝতে পারছি? যদি বলি যে সহজ কথায় বলছি, একবারে ইজি কথায় বলছি, মানে কোনো প্যাচাই নাই, কিছু বলি নাই, মানে কোনো মানে ধানাই পানাই নাই, সহজ কথা, যে তোমার জিনটা কি, মানে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএ ছোট্ট একটা পার্ট যেটা একটা অ্যামাইনো তৈরি করতে পারবে এবং সেটা একটা পূর্ণাঙ্গ প্রোটিন তৈরি করতে পারবে। এটা হলো তোমার জিন। বুঝতে পারছো? তাহলে দেখো ওইটাই বলছে যে জিনটা কি? জিনটা হলো তোমার একটা ছোট্ট অংশ। লোকাস কি? লোকাস তো হলো ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থানের নাম হলো লোকাস। তার মানে জিন যেখানে থাকে সেটাকে বলা হয় কি? লোকাস। অ্যালিল বা অ্যালিলোমর্ফ যেটা, সেটা আসলে তোমাদের আপাতত বোঝার খুব একটা দরকার নাই। হোমোজাইগাস যেটা, সেটা হলো মূল কথা। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা ব্যাপার বলি। সাপোজ মনে করো তোমার বাবা থেকে একটা ক্রোমোজোম আসছে, মা থেকে একটা ক্রোমোজোম আসছে। হুম, ধরো এটা হলো তোমার 11 নম্বর ক্রোমোজোম, ওকে? তার মানে এটা মায়ের 11 নম্বর ক্রোমোজোম। এই 11 নম্বর ক্রোমোজোম এই জায়গাটাতে ধরো তোমার লম্বা হওয়ার জিন আছে। কি আছে? লম্বা হওয়ার জিন আছে। তার মানে মায়েরও এই সেম এই জায়গাটাতে লম্বা হওয়ার জিন থাকবে। বুঝতে পারছি? এবং কোনটা প্রকাশ পাবে সেটা ডিপেন্ড করবে প্রকট বা প্রচ্ছন্নতার উপর। যদি বাবারটা প্রকাশ পায় সেটা প্রকট, মায়ের যদি মায়েরটা প্রকাশ পায় তাহলে মায়ের জিনটা হয়তো প্রকট ছিল, ওই জন্য প্রকাশ পাচ্ছে। তাহলে প্রকট মানে কি? যেটা প্রকাশ পাবে সেটা হলো প্রকট, আর যেটা পাবে না সেটা কি? সেটা হলো মানে তোমার হলো প্রচ্ছন্ন, তাই তো? তাহলে মেইন কথা হলো এইটা। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, অ্যালিলটা কি? অ্যালিলটা হলো সাপোজ মনে করো এই যে আমি তোমাকে বলি, এই যে এটা একটা ধরো ক্রোমোজোম, এটা এইটার এটা একই জায়গা। তার মানে লম্বা হওয়ার জিনটা মনে করো সাপোজ এইটা লম্বা হওয়ার জিন, মানে বাবাইয়ের লম্বা হওয়ার জিনটা এখানে, মায়ের লম্বা হওয়ার জিনটা এখানে, মানে এরা কিন্তু একই জায়গাতে থাকে, মানে একই অ্যালাইনমেন্টে থাকে। মনে করো সাপোজ এইটা আরেকটা অ্যালাইনমেন্ট, এখানে মনে করো সাপোজ অন্য একটা জিন আছে। তাহলে এইটার সাথে এইটা যেটা, সেটা হলো তোমার নন অ্যালিল, বুঝছো? আর এইটা এটা যেটা, মানে এরা প্রতিবেশী না, পাশাপাশি আছে প্রতিবেশী, এরা কিন্তু অ্যালিল, মানে এইটার এটা অ্যালিল, এইটা এটা অ্যালিল, কিন্তু এইটার সাথে একের সাথে 3 এ কিন্তু আমার নন অ্যালিল। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা মনে রাখবা। হোমোজাইগাস মানে কি? হোমোজাইগাস মানে দুইটাই যদি প্রকট হয়, দুইটাই যদি প্রচ্ছন্ন হয়, তাহলে এটা তো হোমোজাইগাস। যদি একটা প্রকট একটা প্রচ্ছন্ন হয় তাহলে কি বলবো? হেটারোজাইগাস। আমি বলতে গেলে একটা সবচেয়ে ইজি করে বলতেছি যে তোমাদের জন্য যতটুকু দরকার ততটুকু এখানে পড়ানো হইতেছে, বেশি দিচ্ছি না, কারণ তোমাদের আসলে অ্যান্সার করে আসতে পারাটা জরুরি। তোমাকে যদি অনেক বেশি পড়াইলাম, তুমি পড়ার পরীক্ষা হলে গিয়ে ডাব্বা মেরে আসলা, তাহলে কিন্তু আসলে লাভ নেই, তাই না? জিনোটাইপ। জিনোটাইপটা কি? সাপোজ মনে করো তুমি তো বাইরে থেকে বলতে পারো না যে ওই একটা প্রাণী আছে, ওই প্রাণীতে কয়টা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমগুলো কীভাবে সাজানো আছে, সেগুলো তুমি আগে বলতে পারো? বলতে পারো না। তার মানে এই যে ওইখানে ক্রোমোজোমগুলা বা জিনগুলা কীভাবে কী বৈশিষ্ট্যতে প্রকটের পর প্রচ্ছন্ন আছে কিনা, প্রকট আছে কিনা, প্রচ্ছন্ন আছে কিনা, দুইটাই প্রকট নাকি দুইটাই প্রচ্ছন্ন, এই যে এইটা বোঝার যে উপায় যেটা, সেটা বলা হয় জিনোটাইপিং। জিনোটাইপিং করলে আমরা কি বুঝতে পারি? জিনোটাইপ বুঝতে পারি, ঠিক আছে? মানে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন কী হিসাবে কেমন আছে সেটা বলছি জিনোটাইপ। ফিনোটাইপটা কি? যেটা বাইরে থেকে বাহ্যিকভাবে বোঝা যায়। ধরো সাপোজ মনে করে লম্বা, এটা খাটো, তো এটা হলো ফিনোটাইপ, ঠিক আছে? এটা কি? ফিনোটাইপ, ওকে? তাহলে এই জিনিসটা খেয়াল রাখো। আর কিছু আমাদের এখান থেকে খুব একটা দরকার নাই, এগুলো মনে রাখলে হয়। মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে মনে রাখবা, এখানে এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করি। কি করি? এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করি। আর এখানে আমরা 2 জোড়া বিপরীত ধর্ম নিয়ে কাজ করি। এখানে অনুপাতটা কত হবে জানো? এখানে অনুপাতটা হবে তোমার 3:1। এটা কিসের অনুপাত বলো তো? এটা কিন্তু তোমার ফিনোটাইপিক অনুপাত। আর দিস তো মানে যেটা হলো তোমার ডাইহাইব্রিড ক্রস, সেটা অনুপাত কত হবে? 9:3:1, ওকে? তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখা লাগবে। আর টেস্ট ক্রসটা কি? টেস্ট ক্রসটাতে কয়েকটা জিনিস একটু ভালোভাবে খেয়াল রাখবা। টেস্ট ক্রসটাতে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবা। মানে টেস্ট ক্রসটাতে কি জানতে চাই? হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস সেটা জানতে চাই। কি করতে হয়? মাতৃবংশের, কার? মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে সাপোজ যেমন দেখো আমরা এটা মনে রাখতাম কেমন, সাপোজ মনে করো যে তুমি হলো বিয়ে করতে চাইতেছো, কেমন খুঁজবা? মেয়ে খুঁজবা অবশ্যই মাতৃবংশের।
কেমন বুঝবা? যে সাপোজ মনে করো একটু নম্রভদ্র হবে, ভালো হবে, তার মানে বিশুদ্ধ প্রচ্ছন্ন, এগুলো মনে রাখবে। ওকে, তাহলে এই জিনিসটা দেখো। ব্যাকক্রসটা দেখো, ব্যাকক্রসের অনুপাত কত হবে? ব্যাকক্রস হলো তোমার, ব্যাকক্রস জিনিসটা কি, যে তোমার F1 জনক্রমের সাথে, মানে মনে করো সাপোজ যে F1 F2 বলাটা, আচ্ছা ওটা আমরা একটু পরেই বলবো। সহজ কথা, যে পিতৃ আর মাতৃবংশীয় এক সদস্যের সাথে আবার নতুন করে সংকরায়ন করব। এইটা তোমাদের বোঝার আগে তোমাদের হলো F1 F2টা জানতে হবে। F1 F2টা কি? সাপোজ মনে করো ধরো তোমার বাবা মায়ের, তোমার বাবা আর তোমার মা, সেটা হলো তোমার প্যারেন্টস তুমি হইলাম, ঠিক আছে? তুমি হলো F1, তোমার যে সন্তান হলো সেটা হলো F2। তাহলে তোমার মানে F1-এর সাথে, মানে F1-এর সাথে তোমার সাথে তোমার বাবা বাবা বা মায়ের যদি কোনো একটা বৈশিষ্ট্য সংকর করে দেওয়া যায়, সেটা হবে তোমার হলো ব্যাকক্রস, মানে উল্টা ব্যাক করা, ঠিক আছে? যদি আসলে সেটা মানুষের কখনো পসিবল না, এটা অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে করা গেলে যেতে পারে। হ্যাঁ, এখন যেটা বলছিলাম টেস্ট ক্রসটা কি? টেস্ট ক্রসটা হইলো যে বললাম হোমোজাইগাস থেকে হেটেরোজাইগাস, সেটা বোঝার জন্য আমরা করবো কেমন, মাতৃবংশ বিশুদ্ধ প্রচ্ছন্ন, অনুপাত কত হবে? 1:1 হবে। ওকে, কার অনুপাত? ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাতটা হবে 1:1। তাহলে এই জিনিসটা ভালো মনে রাখলাম। এখন আসো ম্যান্ডেলের সূত্র। ম্যান্ডেলের সূত্র হলো প্রথম সূত্র, যেটা সূত্র মুখস্থ করতে যাওয়ার দরকার নেই, আমাদের লাগবে হলো অপরনামগুলা, ঠিক আছে? অপরনামগুলা। আর এটার নাম কি? মনোহাইব্রিড ক্রস, জনকোষের বিশুদ্ধতা সূত্র, আর হলো পৃথকীকরণ সূত্র। ইংলিশটা আমরা সহ পড়বা, ল অফ মনোহাইব্রিড ক্রস, ল অফ পিউরিটি, ল অফ সেগ্রিগেশন। এটা যেন কোনোভাবে ভুল না হয়। ওকে, তাহলে এই যে কয়েকটা জিনিস, সেগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমার দেখো দ্বিতীয় সূত্র, যেটা দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হলো এটা নাম হলো স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র। ওকে, স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র, এটা কোনোভাবে ভুল করা যাবে না। এগুলো ভুল করলে কিন্তু আসলে কপালে দুঃখ আছে। আর ব্যাপারটা হলো আমাদের লাগবে কি এখান থেকে? লাগবে হলো এটা কনসেপ্টটা। কনসেপ্টটা কি? সাপোজ মানে শঙ্কর জীবে, হ্যাঁ, শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যে মানে জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। সহজ কথা, এটা আসলে তোমাদের একাডেমিকে পড়ায় আসলে খুব ইজি হয়। তুমি আপাতত পরীক্ষা অ্যান্সার করার জন্য যে পাশাপাশি অবস্থান করে এটা একটু মনে রাখো। আর দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে মনে রাখবা জোড়া ভেঙে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়। ওকে, স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়, এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এই যে দুই তিনটা জিনিস, এগুলো যদি একটু মনে রাখতে পারো তোমাদের জন্য কিন্তু মোর দেন এনাফ, এখান থেকে আমাদের প্রয়োজন হয় না। ওকে, তাহলে তো ওইটাই আমি বলতেছিলাম। হ্যাঁ, ধরো এই যে তোমার বাবা, এটা মা, তুমি যেটা তৈরি হইলা সেটা হলো তোমার F1। তোমার থেকে যখন আবার নতুন বাচ্চা কাচ্চা তৈরি হবে তখন সেটা হবে কি? F2। ওকে, এই যে কয়েকটা জিনিস, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এখন আমরা একটু সামনে থেকে চলে যাই। আমাদের আসলে দরকার কি? আমাদের আসলে দরকার হইলো প্রত্যেকটা সূত্রের ব্যতিক্রমগুলো জানা দরকার, বুঝছো? আমরা তো জানি যে প্রথম সূত্রের ক্ষেত্রে আমাদের নর্মাল, যেটা প্রথম সূত্রের ক্ষেত্রে নর্মাল হবে 3:1। দ্বিতীয় সূত্রে যেটা, সেটা কি হবে? 9:3:3:1, তাই না? এই দুটো তো জিনিস জানোই। বাট আমাদের জন্য দরকার হলো মানে ব্যতিক্রম কি কি আছে, ব্যতিক্রমগুলো জানা আমাদের জন্য আসলে মেইন ইম্পর্টেন্ট। দেখো আমরা জানি মানুষের ক্রোমোজোম কয়টা বলো তো? 46টা ক্রোমোজোম, তাই না? মানুষের ক্রোমোজোম কয়টা? 46টা ক্রোমোজোম। বাবার 23টা, মা 23টা, তোমার টোটাল 46টা। গ্যামেটে কয়টা থাকে? গ্যামেটে কিন্তু আমাদের সাধারণত 23টা করেই থাকে। যেটা আমাদের জিজ্ঞাসা করে ক্রোমোজোম তত্ত্ব বলে একটা কথা আছে। ক্রোমোজোম তত্ত্বটা কে দিছে জানো? বিজ্ঞানী সাটন আর বোভারি। এটা কি দিছে বলো তো? ক্রোমোজোম তত্ত্ব দিছে। কি দিছে? ক্রোমোজোম তত্ত্ব দিছে। ক্রোমোজোম তত্ত্ব দিছে। কি দিছে? ক্রোমোজোম তত্ত্ব দিছে। তাহলে এই যে কয়েকটা জিনিস, এগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবা। ক্রোমোজোম তত্ত্ব কে দিছে বলো তো? সাটন ও বোভেরি। সাটন ও বোভেরি। এখন আসো আমাদের ব্যতিক্রমগুলা। আমাদের যদি বলো যে কোনো একটা ইম্পর্টেন্ট কিছু আছে, তাহলে ব্যতিক্রম কি আছে? ব্যতিক্রম। ব্যতিক্রম তুমি অন্য কিছু পড়া না পড়ে ব্যতিক্রমগুলো পড়া লাগবে, মানে একটা বাদ দেওয়া যাবে না। তুমি যদি মনে করো সাপোজ এই চ্যাপ্টার থেকে কোনো একটা জিনিস কমন পেতে চাও, ব্যতিক্রমগুলো কমন, ব্যতিক্রমগুলো পড়ে যাও, আল্লাহর ভরসায় যাও, তুমি দেখো যে কমন পেয়ে যাবা। দেখো যেটা বলছিলাম, যে আমাদের সব অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা মানে কি? ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স তার মানে যার প্রকট হওয়ার কথা সে সম্পূর্ণভাবে প্রকট হইতে পারতেছে না। ব্যাপারটা বুঝতে পারছি? মনে করো সাপোজ যার প্রকটতা দেখানোর কথা, মানে যার শক্তি দেখানোর কথা, সেই শক্তি দেখাইতে পারতেছে না, সে হলো তোমার হলো অপ্রকটতা। ওকে, মানে অসম্পূর্ণ প্রকটতা। এখানে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন কি বলতো? ইন্টারমিডিয়েট জিন। অনুপাতটা কত হয়? 3:1 পরিবর্তে 1:2:1 হয়। কোথায় দেখা যায়? সন্ধ্যা মালতীতে দেখা যায়, ঠিক আছে? তাহলে কি হয়? আমাদের যে লাল ফুল আর সাদা ফুলের মধ্যে মানে সংকরণ ঘটাইলে আমরা গোলাপি ফুল পাই। সহজ কথা, অসম্পূর্ণ প্রকটতা ইংলিশ টার্ম পড়বা 1, 2, এখানকার 3 অনুপাত পড়বা। তারপর হলো কোথায় পাওয়া যায় 4, আর কি চেঞ্জ হয় 5, শেষ। আর এখানে যদি কোনো জিন থাকে তাহলে 6। পড়ার ধরনটা শেখো, বা পড়ার ধরনটা আইডিয়া করতে শেখো, তাহলে দেখো যে পড়ার জন্য অনেকটা ইজি হয়ে গেছে। ওকে,
তাহলে কয়টা জিনিস এটা ভালোভাবে খেয়াল রাখবা। সামনে চলে আসো। এখন আবার যদি বলি সামনে সম্পর্কটা, সম্পর্কটা ইংলিশ টার্মটা কি? কোডমিনেন্স। কোডমিনেন্স অনুপাত কত? 1:1। যদি বলি কোথায় দেখা যায়, তাহলে বলবা এই যে মানে আন্দালুসিয়ান মোরগ মুরগি, এটা মনে রাখবা। এবং তুমি এখান থেকে একটা জিনিস খেয়াল করবা যে এখান থেকে মেইনলি হয়টা কি, এখানে হয় যে মূল কথা ছপ 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 একটা হয়, মানে চেকযুক্ত একটা মুরগি পাওয়া যায়। তাহলে আমি কোশ্চেনটা হইলো সম্পর্কটা মানে কি? কোডমিনেন্স। সম্পর্কটা মানে কি? কোডমিনেন্স। অনুপাত কত? 1:1। যদি বলি যে কোথায় দেখা যায়, আন্দালুসিয়ান মোরগ মুরগিতে, অনুপাত কত হবে? 1:1। শেষ। এখন আসো মারণ জিন বা লিথাল জিন। লিথাল জিন মানে কি? লিথাল মানে মেরে ফেলা, লিথাল। লিথাল মানে হলো বলতে গেলে খারাপ, মানে মারা যাবে এরকম কিছু একটা। কত? 2:1। অনুপাত কত? 2:1। ঠিক আছে, কত? 2:1। এখন সংজ্ঞাটা একটু দেখে যেতে পারো, যেসব জিন হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটে সেগুলো বলা হয় লিথাল জিন। লিথাল জিনটা আবার দুই টাইপের, একটা সেমি লিথাল জিন আর এটা হলো সাবভাইটাল জিন, বুঝছো? আবার পাশাপাশি বলা যায় লিথাল জিন একটা মিউট্যান্ট জিন, বুঝছো? মিউটেশন হয়ে গেছে এরকম একটা জিন। লিথাল জিনের পরিবর্তে মানে প্রভাবে 3:1 পরিবর্তে 2:1 হয়। তার মানে একটা জীব তো আগে মারা যায়, অনুপাতটা কিন্তু তখন 2:1 হয়। ওকে, মানে 3টার ভিতরে কাউন্ট করতে হয়। বিজ্ঞানের লুসিয়ান কুয়েনো সর্বপ্রথম হলো যে ইঁদুরের মধ্যে লক্ষ্য করছেন। কোন কালার ইঁদুর? সেটা কিন্তু হলো তোমার বাদামি কালার ইঁদুর ছিল মনে হয়। এটা একটু মনে রাখবা, এই যে অ্যাগেওটি কালার। হ্যাঁ, আপাতত মনে রাখো, আমি যদি বলি যে অনুপাতটা কত হবে, ফিনোটাইপ অনুপাত 2:1 হবে। কত হবে? 2:1 হবে। তাহলে এই খেয়াল রাখবা, এখান থেকে আর কিছু আমাদের দরকার নাই। দেখো যে যেটা তোমার হলো যে ওয়াই ওয়াই হয়েছে, যেটা হোমোজাইগাস অবস্থায় আছে, হ্যাঁ, মনে করছো লিথাল জিনটা ছিল ওয়াইতে, এটা যদি হলো তোমার হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে সেটা হলো মারা যায়। ওকে, এটা তোমার হলো মানে লিথাল জিনের একটা প্রভাব। ওটাকে বললাম না যে লিথাল জিন আমাদের দুই টাইপের হতে পারে, একটা সেমি লিথাল জিন, একটা সাবভাইটাল জিন। সেমি লিথাল সাবভাইটালের ব্যাপারটা মনে রাখতে হবে। সেমি মানে কি? 50। তাহলে 50% বেশি যদি মারা যায় তবে সেমি লিথাল, 50% কম মারা গেলে কি বলবা? তাহলে বলবা সাবভাইটাল। দেখো এটাই বলছে, সেমি লিথাল, সাবভাইটাল। ওকে, কোথায় পাওয়া যায়? হিমোফিলিয়া, এটা হলো তোমার সেমি লিথাল ধরনের। ড্রসোফিলা যেটা, সেটা হলো তোমার সাবভাইটাল জিন, মানে সাবভাইটাল জিন। তার মানে ড্রসোফিলা মাছিতে তোমার হলো ডানাটা বিলুপ্ত হয়ে যেতে থাকে, সেটাকে বলা হয় সাবভাইটাল জিন। হ্যাঁ, এক্সাম্পল আর কি। আরও কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন দেখো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াটা কি হয় বলো তো? থ্যালাসেমিয়াতে হলো তোমার লিভার বড় হয়ে যায়, স্প্লিন বড় হয়ে যায়, মানে মূল কথা আরবিসিগুলো ভাঙতে থাকে। হিমোগ্লোবিনের একটা প্রবলেম, তো তাহলে সেখানে প্রবলেম হলো যে তোমার আরবিসিগুলো ভেঙে যেতে থাকে। এবং তোমার হলো আরবিসি ভাঙে কোথায়? যকৃতে ভাঙে, স্প্লিনে ভাঙে। তার মানে কি? স্প্লিনগুলো বড় হয়ে যেতে থাকবে, কারণ বেশি পরিশ্রম করতে হচ্ছে। তাহলে এই যে ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটার নাম হলো ভূমধ্য সাগরীয় রোগ। ওকে, কী রোগ? ভূমধ্য সাগরীয় রোগ। মূল কথা এটা কিসের করা হয়? এটা প্রচ্ছন্ন লিথালজিন। তাহলে দেখো বেশিরভাগ কিন্তু প্রচ্ছন্ন লিথালজিন। আমি তোমাকে একটু বলতেছি, সিকল সেল অ্যানিমিয়া, এটা প্রচ্ছন্ন লিথালজিন। কি হয় সিকল সেল অ্যানিমিয়াতে? সিকল মানে হলো কাস্তে। সিকল মানে কি? কাস্তে। সিকল সেল অ্যানিমিয়াতে আরবিসিগুলো কাস্তে আকৃতির হয়ে যাবে, বুঝছো? কেমন হয়ে যাবে? কাস্তে আকৃতির। তারপর আসো যে তোমার সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস হলো এটা অনেক বড় একটা প্রবলেম, বলতে গেলে আমাদের মেডিকেলে পড়ায়। সেগুলো আপাতত তোমাদের জানার দরকার নেই, স্বচ্ছতা মনে রাখো, এটা প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়। তাহলে বেশিরভাগ যেটা পড়লাম কিন্তু প্রচ্ছন্ন দিয়ে বেশি। তবে রেটিনোব্লাস্টোমা এটা একটা টিউমার বা ক্যান্সার, এটা তোমার প্রকট লিথাল জিনের কারণে হয়, ছোট বাচ্চাদের হয়। ওকে, এটা প্রকট। আবার ব্রাকিফালাঞ্জি যেটা সেটা কিন্তু অসম্পূর্ণ প্রকটতার কারণে হয়। কিসের কারণে হয়? অসম্পূর্ণ প্রকটতার কারণে হয়। এবং দেখবা এখানে এদের কিন্তু গাঁট থাকে দুইটা, আঙুলগুলো হয় ছোট ছোট, বুঝছো? আঙুলের গাঁট আমাদের কেমন তিনটা, একটা দুইটা তিনটা, তাই না? ওদের কিন্তু গাঁট থাকে দুইটা, আঙুলগুলো ছোট ছোট হয়ে যায়। তাহলে এই যে ব্যাপারগুলো এগুলো ভালো খেয়াল রাখবা। কনজেনিটাল ইকথিওসিস, এটা দেখলে মানে তুমি বলতে গেলে মাথা ঘুরায় পড়ে যেতে পারো। কনজেনিটাল ইকথিওসিসের পেশেন্টগুলো আসলে দেখতে খুবই বাজে লাগে, মনে হয় যে একবার এলিয়েনের মতো, মানে আসলে বাচ্চাগুলো বাঁচে না। অ্যান্ড এটা হলো প্রচ্ছন্ন লিথাল জিন। বেশিরভাগ কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিনই পড়লাম আমরা, তাই না? এখন আসো আমাদের মানে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র হলো তোমার ওই যে স্বাধীনভাবে মিলনের সূত্র। হ্যাঁ, মূল কথা গ্যামেটগুলা স্বতন্ত্রভাবে বিন্যস্ত হতে পারবে, এটা হলো মেইন কথা। যদি বলি এখানে আমার লাগবে কি, এখানে আমাদের লাগবে হলো ব্যতিক্রমগুলো কি। ব্যতিক্রম কি কি আছে? ব্যতিক্রম হইলো যে দেখো যে পরিপূরক জিন, কি ইংলিশ টার্ম কি? কমপ্লিমেন্টারি জিন। কি জিন? কমপ্লিমেন্টারি জিন। কমপ্লিমেন্টারি জিন। ফিনোটাইপিক অনুপাত কত? 9:7। কত? 9:7। এখানে মনে রাখবা আমাদের এই যে পরিপূরক জিনের আরেকটা, এই পরিপূরক জিনের কারণে যে বৈশিষ্ট্য ইয়াটা দেখা যাচ্ছে, মানে যেই ব্যাপারটা দেখা যাচ্ছে সেটাকে আমরা বলি কি জানো? সহপ্রকটতা। কি? সহপ্রকটতা। মানে মূল কথা ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, মূল কথা অনেক কাহিনী আছে। হ্যাঁ, অনেক কাহিনী আছে। সহজ কথা হইল এটা মানে কোন সূত্রের ব্যতিক্রম? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম।
পরিপূরক জিনের এখানে ব্যাপারটা কি? তাহলে বললাম কমপ্লিমেন্টারি জিন, এখানকে যে ব্যাপারটা দেখা যায় সেটা কি বলা হয়? সহপ্রকটতা বলা হয়। শেষ। অনুপাত কত? 9:7। কোথায় দেখা যায়? তাহলে বললাম মিষ্টি মোটর আছে একটা, কোথায়? ল্যাথাইরাস অডোরাটাস। অনুপাত কত? 9:7। শেষ। এটুকু মনে রাখলে তোমাদের জন্য আর কিছু এখান থেকে লাগবে না। এখন আসো এপিস্টেসিস। এপিস্টেসিস আবার দুই টাইপের। কয় টাইপের? দুই টাইপের। একটা হলো তোমার হলো প্রকট এপিস্টেসিস, একটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটা প্রকট এপিস্টেসিস, আর একটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। প্রকট এপিস্টেসিস মানে এপিস্টেসিস জিনিসটা কি? এপিস্টেসিস জিনিসটা হইলো মানে সহজ কথা, একটা জিন নন অ্যালিলিক একটা জিনের কার্যকারী থেকে বাধা দিবে। সাপোজ মনে করো আমি বলছিলাম একটু আগে, দেখো সাপোজ মনে করো এটা একটা জিন, সাপোজ এটা এরা প্রতিবেশী, তার মানে এরা অ্যালিল, এরা হলো নন অ্যালিল, বুঝছো? এরা হলো নন অ্যালিল, মানে এই যে এরা অ্যালিল, এরা অ্যালিল, কিন্তু এটার সাথে এটা নন অ্যালিল, তাই না? এখন মনে করো সাপোজ এক মাতাব্বর তার নিজের খবর নাই, আরেক জায়গায় দিয়ে খবর পাঠায়, বুঝছো? তার মানে এই মাতাব্বরের কারণে যদি এর কাজ যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ, বা এই মাতাব্বরের কারণে যদি এর কাজ বন্ধ হয়ে যায়, তাহলে এই যে মাতাব্বরি করতেছে এর বলবো কি? এর বলবো হলো এপিস্ট্যাটিক জিন। আর যার কাজ বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলবো কি? হাইপোস্ট্যাটিক জিন, বুঝছো? হাইপো মানে কি? কম, তার মানে যারটা কমে যাচ্ছে তাকে বলবো হাইপোস্ট্যাটিক জিন। ওকে, তাহলে এটা মনে রাখবা। এখন আমাদের এটা দুই রকম হতে পারে। ওকে, একটা প্রকট এপিস্টেসিস হতে পারে। ওকে, একটা প্রকট এপিস্টেসিস হতে পারে। অনুপাত কত? এটা অনুপাত হবে 13:3। ঠিক আছে, 13:3 কোথায় পাওয়া যায়? তাহলে বলবা লেগ হর্নে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? লেগ হর্নে পাওয়া যায়। ঠিক আছে, কি পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? লেগ হর্নে পাওয়া যায়। ওকে, তাহলে এই মনে রাখবা। আর তাই বলি ভাই, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসটা কি? এটা কোথায় পাওয়া যায়? মানুষের জন্মগত মুখ বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস উদাহরণ। অনুপাতটা কত হবে? 9:7 হবে। সহজ কথা। তাহলে এখানে প্রথমটা যেটা, সেটা হলো কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিন 9:7, তারপরে 13:3, তারপরে কিন্তু আবার 9:7। তাহলে এই যে ব্যাপারটা, এটা যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ইজি। বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে অনুপাতগুলো থেকে কোশ্চেন করে আর উদাহরণগুলো থেকে কোশ্চেন করে। এখান থেকে এইটুকু পড়লে তোমাদের অ্যাডমিশনের জন্য মোটামুটি পড়াটা ইজি হয়ে যাবে। ওকে, পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স মানে অনেকগুলো জিন দ্বারা কন্ট্রোল একটা বৈশিষ্ট্য। তার মানে আমি তোমাকে একটু দেখাই। এই দেখো মানুষের উচ্চতা, গায়ের রং, এগুলো কিন্তু আমাদের অনেকগুলো বৈশিষ্ট্য, মানে অনেকগুলো জিন দিয়ে বৈশিষ্ট্য কভার হয়। ওকে, যেমন দেখো আমি তোমাকে বলি যে তোমার নিচের দিকে গেলে হয়তো একটু জিনিস দেখতে পারবা। এই যে আমাদের আহ, এখানে বেশ কিছু কথা আছে। এইখানে নিচের দিকে একটু দেখো, নিগ্রোদের ক্ষেত্রে 2 জোড়া বর্ণ সৃষ্টিকারী জিন রয়েছে যা মেলানিন তৈরি করে। ওকে, তাহলে এই যে সাপোজ মনে করো আমি যদি বলি যে নিগ্রো আর শ্বেতাঙ্গদের গায়ের রং কয় জোড়া জিন দিয়ে কন্ট্রোল? 2 জোড়া জিন দিয়ে কন্ট্রোল। এরকম ব্যাপারটা হচ্ছে পলিজেনিক মানে ইনহেরিটেন্সের ব্যাপারটা হচ্ছে কি? সাপোজ মনে করো কালো হওয়ার জিন, সাপোজ মনে করো যে কালো হওয়ার জিন মনে করো সাপোজ এ, না ধরো কালো হওয়ার জিন হলো বি, আর ফর্সা হওয়ার জিন হলো তোমার ধরো এ। বি যত বেশি থাকবে তুমি তত বেশি কালো হবা, এ যত বেশি থাকবে তুমি তত বেশি ফর্সা হবা। সহজ কথা হলো এইটা। ঠিক আছে, যেমন দেখো আমি তোমাকে দেখাই। এই যে দেখো এইখানে বিগুলো, বড় বিগুলো যেগুলো সেগুলো হলো তোমার কালো হওয়ার জন্য দায়ী। হ্যাঁ, এই যেমন এর হইলো এর, যেমন দেখো এখানে প্রত্যেকটারই কিন্তু তোমার দুইটা করে। হ্যাঁ, মানে মোটামুটি এরা কিন্তু মাঝারি কালারের হচ্ছে। কিন্তু আরেকটা ব্যাপার আমি তোমাকে দেখাই। এইখানে দেখো, এখানে দেখো 4টা বি, তাই না? একবার নিগ্রো হয়েছে। এখানে হলো দেখো একটা ছোট হাতের বি, তার মানে একটু কম কালো হয়েছে। এই যে দেখো এখানে তোমার 3টা, হ্যাঁ, এখানে মনে করি তোমার 2টা, এটা কিন্তু মিউলাটো হয়েছে। ওকে, ও দেখো এখানে কিন্তু তোমার 3টাই হলো তোমার ছোট হাতের বি, তার মানে মানে এটা একটু বলতে গেলে সাদা হবে। আর 4টা মানে মূল কথা একবার নিগ্রো, একবার যে একবার কুচকুচা কালো সে নিগ্রো, আর যে একবার ধবধবা সাদা সে হলো মিউলাটো। বুঝছো? মিউলাটো মানে সাদা। তার মানে মূল কথা যত বেশি বড় হাতের বি থাকবে তারা বেশি নিগ্রো বা কালো টাইপের হবে। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখো, এখান থেকে আর কিছু আমাদের প্রয়োজন নাই। এখন চলে আসো আমাদের লিঙ্গ নির্ধারণ নীতি। আমাদের লিঙ্গ নির্ধারণ নীতি ব্যাপারটা হলো আমাদের টোটাল 46টা ক্রোমোজোম, 22 জোড়া অটোজোম, 1 জোড়া কি সেক্স ক্রোমোজোম, তাই তো? এখন এটা কিন্তু ডিপেন্ড করতেছে হলো তোমার বাবার উপর যে কি হবে, মানে তার থেকে কোন জিনটা আসতেছে সেটার উপর ডিপেন্ড করবে। এক্স ওয়াই হলে তোমার বলতেছে ছেলে, আর ডবল এক্স হলে সেটা বলতেছে মেয়ে। ওকে, এখন আমি যদি বলি তোমার ডবল এক্স ডবল ওয়াই, হ্যাঁ, ডবল এক্স ডবল ওয়াই, এখানে 2টা পদ্ধতি আছে। দেখো আমাদের ডবল এক্স ডবল ওয়াই একটি পদ্ধতি, যেটা সেটা মানুষ, ড্রোসোফিলা, গাঁজা, তেলকুচা, এগুলোতে আমরা কি পাই? এগুলো হলো আমাদের হলো তোমার এই পদ্ধতিতে হয়। আর এক্স এক্স এক্সো, এটা তোমার ঘাস ফড়িং, ছাড় পোকা, ডায়াসকোরি শ্রেণীতে, এগুলো কিন্তু আমরা এক্স এক্স এক্সো পদ্ধতিতে সাধারণত করে থাকি। ওকে, তাহলে এই জিনিসটা ভালোভাবে মনে রাখবা। এখন সেক্স লিঙ্ক ক্রোমোজোম যেটা, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেটা, সেখানে আমাদের বেশ কিছু কথা আছে। সাধারণত আমাদের কিছু জেনেটিক ডিজিজ থাকে যেগুলো বাবা থেকে মাতে, মানে বাবা থেকে সন্তানে, বাবা মা থেকে সন্তানে যায়। কিছু আছে এক্স লিঙ্ক ডিজিজ। এক্স লিঙ্ক ডিজিজ কি আছে? মোটামুটি আমরা 60 প্রকারের সেক্স লিঙ্ক ডিজিজ আবিষ্কার করছি, তবে এক্স জিন নিয়ন্ত্রিত এরকম কয়েকটা আছে। যেমন দেখো
তো অনেকে দেখবা লাল কালার সবুজ কালার চেনে না। অনেকে আবার হিমোফিলিয়া থাকে, অনেকে আবার ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি থাকে, মানে যাদের হলো মাসলগুলো অনেক দুর্বল টাইপের, হ্যাঁ, মানে যে হাইপোটোনিয়া হয়ে থাকে, বলতে গেলে খুবই মানে নড়বড়ে টাইপের, হাঁটাহাঁটি করতে পারে না, খুবই প্রবলেম, হ্যাঁ। এই যে এগুলো হলো তোমার সেক্সিং ডিজিজ। মানুষ ওয়াই জি নিয়ন্ত্রিত, মনে করো ওটা যে এক্স জি নিয়ন্ত্রিত ছিল, এটা হলো তোমার ওয়াই জি নিয়ন্ত্রিত, যেটা সেটা হলো কানের লোম। আর ওয়াই জিনে মানে ওয়াই ক্রোমোজোমে আমাদের যে জিনগুলো থাকে সেগুলো বলা হয় কি জানো, হোলান্ড্রিক জিন। কি বলা হয়? হোলান্ড্রিক জিন বলা হয়, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখবা, ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলো আছে সেগুলো বলা হয় কি, হোলান্ড্রিক জিন। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। ব্যাপারটা হলো যে আমাদের ইশিহারা কালার টেস্ট একটা টেস্ট আছে, সেটা দিয়ে আমরা সাধারণত এই যে বর্ণান্ধ কিনা সেটা কিন্তু আমরা হলো যাচাই করতে পারি। তোমাদের একটা জিনিস যেটা বেশি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় বলে যে বাবা সুস্থ, তোমার হলো মা হইল বাহক, বা বাবা সুস্থ, মা হইল আক্রান্ত, তাহলে কয়টা বাচ্চা ভালো হবে, কয়টা বাচ্চা খারাপ হবে। এটা কিন্তু একটু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমি তোমাদের একটা সহজ কথা বলি। মনে করো সাপোজ এই যে এইখান থেকে আমি তোমাদের একটু দেখাই। স্বাভাবিক মহিলা মানে কি, দুইটাই মানে বড় হাতের, মানে এক্সি এক্সে, হ্যাঁ, কোনোটা হলো ছোট হাতের নেই, ওকে। এই দেখো, এই যে এক্স ছোট হাতের সি আছে মানে কি, সেটা হলো তোমার বলতে গেলে প্রবলেম, হ্যাঁ। এখন বর্ণান্ধ পুরুষ মানে কি? বর্ণান্ধ পুরুষ মানে হইলো যে এটা তো আসলে এক্স লিঙ্ক ডিজিজ, তাই না? আচ্ছা, আমি যেটা বলছিলাম, এটা তো পুরোটা এক্স লিঙ্ক ডিজিজ, তাই না? এক্স লিঙ্ক ডিজিজ মানে কি, যে বাবাতে কিন্তু আর মানে দুইটা এক্স থাকে না, বাবাতে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এক্স আর ওয়াই থাকে, তাই তো? এক্স আর ওয়াই থাকে। তো এখানকার এর এক্স ক্রোমোজোমটা হলো প্রবলেম, ঠিক আছে? মানে যেহেতু এ বর্ণান্ধ, তার মানে কি এর অবশ্যই এক্স ক্রোমোজোমের প্রবলেম। মানে আরেকটা এক্স তো ভালো হবে একটা সুযোগ নেই, কারণ কি ছেলেদের তো এক্স আর ওয়াই থাকে। যেহেতু স্বাভাবিক মহিলা কিন্তু সেক্ষেত্রে এক্স বড় হাতে সি, এক্স বড় হাতে সি হবে, তাই না? মূল কথা, আমরা এই যে এক্স বড় হাতে সি, এক্স বড় হাতে সি দিয়ে আসলে মিন করতে যাচ্ছি সুস্থ, মানে এটা একটা, ওকে, ঠিক আছে। আর এক্স ছোট হাতে সি হইলে সেটা বলবে হলো তোমার মানে প্রবলেম। আর ওয়াই তো জানোই, ওয়াইতে হলো তোমার এখান থেকে ওয়াইয়ের সাথে কোনো কানেকশন নাই। যদি বলতাম যে তোমার হলো মহিলাটা বর্ণান্ধ, হইতে হলে কিন্তু অবশ্যই দুইটাই ছোট হাতের হইতো, এক্সি এক্সি দুইটাই ছোট হাতের হইতে হইতো। যদি বাহক হইতো তাহলে কি হইতো বলো তো, একটা সি ছোট হাতের হইতো, একটা সি কিন্তু বড় হাতের হইতো, বুঝছো? ওটা বুঝতে পারছি? আই থিঙ্ক বুঝতে পারছি। তাহলে এর এখান থেকে গ্যামেট কি পাবো বলো তো? এক্স ছোট হাতের সি, একটা ওয়াই পাইলাম। আর এখান থেকে কি পাবো বলো তো? এক্সি এক্সি পাবো। আর প্রত্যেকটার সাথে জোড়া মিলাও, জোড়া মিলাইলে তুমি এরকম এরকম পাবা, এরকম স্ট্রাকচার পাবা, তাই না? এখন দেখো তো, যেটাতে দেখো তো এখানে দুইটাই এক্স, তাই না? এখানে দুইটাই এক্স, কিন্তু একটা বড় আসছে, একটা ছোট আসছে, তার মানে এখানে একটা ঝামেলা আছে। কিন্তু সে কি বর্ণান্ধ হবে না? কারণ মেয়েদের ক্ষেত্রে দুইটাই কিন্তু ছোট হাতের সি হইলে বর্ণান্ধ হইতো, এটা বুঝতে পারছি। মেয়েদের ক্ষেত্রে দুইটা সি কিন্তু ছোট হইতে হবে বর্ণান্ধ হওয়ার জন্য, একটা হলে কিন্তু হবে না, কারণ কি এদের একটা ব্যাকআপ আছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে জাস্ট একটা সি ছোট হাতের হইলেই হয়েছে, কারণ কি ছেলেদের তো এক্স থাকেই একটা, সেটার উপরই তো ডিপেন্ড করতেছে। তাহলে এখন পুরোটা তুমি মিলানোর পর এরকম একটা পাইলা, যেখানে দুইটাই এক্স, তাহলে তার মানে এটা হলো মেয়েদের গ্রুপ, এটা ছেলেদের গ্রুপ, তাই না? ছেলেদের গ্রুপ। এখন ছেলেদের গ্রুপে কিন্তু কোনো ছোট হাতের সি নেই, তার মানে ছেলে দুইটাই ভালো হবে, তাই না? কারণ দুইটা, তাহলে আমি যদি বলি ভাইয়া ছেলেদের মধ্যে কোনোটা প্রবলেম থাকবে না, 100% ভালো হবে, ঠিক আছে। মেয়েদের মধ্যে কি কোনো প্রবলেম হবে? মেয়েদের মধ্যে কি কোনোটা হলো মানে বর্ণান্ধ হবে না? হবে না, কেন? কারণ হলো দুইটা দুইটাই ছোট হাতের সি আছে, এরকম তো হলো কোনো মেয়ে হয় নাই, তাই না? মানে একটা অ্যাটলিস্ট একটা তো বড় হাতের সি আছে, তার মানে এটা কিন্তু মানে বর্ণান্ধ হবে না। কিন্তু যদি বলে যে ভাইয়া এখানে তোমার বাহক হবে কত পার্সেন্ট, বাহক কারা কারা বলো তো? যেমন এটা কিন্তু বাহক, কেন? কারণ এতে কিন্তু একটা করে তোমার হলো ছোট হাতের সি আছে, এটা কিন্তু বাহক। এটা কিন্তু আক্রান্ত না, এটা কিন্তু বাহক। ছেলেদের ক্ষেত্রে কি বাহক হয়? ছেলেদের ক্ষেত্রে বাহক হয় না, কেন? কারণ ছেলেদের হলো একটাই এক্স ক্রোমোজোম থাকে, সেটা যদি ছোট হাতের সি থাকে সেটা হলো কানা, মানে ওদের বলতে গেলে হলো ও তো আক্রান্ত, তাই না? ওটা বুঝতে পারছি। তো আই থিঙ্ক এটা তোমাদের অন্তত বোঝা উচিত। তার মানে আমি যদি বলতাম এখানে বাহক কত পার্সেন্ট হবে বলো তো? টোটাল চারটা বাচ্চা, চারটা বাচ্চার মধ্যে দুইটা কিন্তু বাহক, তার মানে 50% বাহক। যদি বলি যে কয়টা বর্ণান্ধ হবে, একটা বর্ণান্ধ হবে না, 0% বর্ণান্ধ, কেন? কারণ একটা তো বর্ণান্ধ হয় নাই, বাহক হইছে। বাহক মানে কি বর্ণান্ধ? তা তো না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। তোমাকে আরেকটা এক্সাম্পল দেই। ধরো সাপোজ মনে করো বাবাটা হইলো বাবা বাবা হইলো তোমার মনে করো সাপোজ হলো বর্ণান্ধ, ওকে, বর্ণান্ধ। মা হইলো বাহক, ঠিক আছে, মা হইলো বাহক, ওকে। তার মানে একটা মানে বাহক যেহেতু, তার মানে সে কিন্তু একটা বড় ছোট হাতের সি থাকবে, ওকে। তাহলে আমি একটা করে মিলাই, এটার সাথে একটা মিলাও। এক্স ছোট হাতের সি, এক্স ছোট হাতের সি, ওকে, একটা গেল। তারপর এক্স ছোট হাতের সি এর সাথে একটা ওই বড় হাতের এক্স সিটা নাও, শেষ। এখন ওয়াই এর সাথে মিলাও, এক্স সি ওয়াই,
আবার ওয়াইয়ের সাথে ওই বড় হাতের এক্স সি ওয়াই নাও, ঠিক আছে, এক্স সি ওয়াই, সরি এটা তো হলো বড় হাতের হবে তাই না, এটা বড় হাতের হবে, তাহলে দেখো বড় হাতের ওয়াই, তাই তো। তাহলে দেখো মানে এই দুটো তো মেয়ে তাই না, এই দুটো তো মেয়ে, মেয়েদের ক্ষেত্রে এ কিন্তু বর্ণান্ধ, এ কিন্তু একবার বর্ণান্ধ তাই না। হুম। আবার এই যে এই ছেলেদের ক্ষেত্রে এটা কিন্তু বর্ণান্ধ, কেন বর্ণান্ধ বলো তো, কারণ এর কিন্তু একটা এক্স এবং সেটা কিন্তু ছোট হাতের সি সম্বলিত, তার মানে কি এ কিন্তু বর্ণান্ধ। আবার এ কেন বর্ণান্ধ, এ কিন্তু দুইটা এক্স এ কিন্তু ছোট হাতের সি সম্বলিত, তার মানে কি বর্ণান্ধ কয়টা পাইলাম, দুইটা পাইলাম, টোটাল কয়টা, চারটা, 50% বর্ণান্ধ, বুঝতে পারছো, 50% বর্ণান্ধ, শেষ। এখন সুস্থ কয়টা বলো তো, মানে সুস্থ কিন্তু এই যে এই মেয়েটা আর এই মেয়েটা সুস্থ, সুস্থ মানে হইলো সে বর্ণান্ধ না, সেক্ষেত্রে যে সে বাহক হইলেও সমস্যা নেই, বাহক হইলেও সে কিন্তু সুস্থই। তো আমি যদি বলতাম যে বাহক কত পার্সেন্ট, তাহলে বললো ভাইয়া বাহক হলো 1/4, তার মানে 25% বাহক, ঠিক আছে। ছেলেদের মধ্যে কিন্তু বাহক হয়, ছেলেদের মধ্যে কিন্তু কোনো বাহক হয় না। তাহলে আমাদের পরীক্ষায় আমাদের সাধারণত দেয় কি জানো, সর্বোচ্চ যেটা কোশ্চেন করতে পারে, এই যে পরীক্ষা আমাদের বইয়ে যে এক্সাম্পলটা যেটা আছে, বইয়ের এক্সাম্পলের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখো যে স্বাভাবিক মহিলা বর্ণান্ধ পুরুষ, স্বাভাবিক মহিলা বর্ণান্ধ পুরুষ, ঠিক আছে। এখানে কি কোনো হলো কোনো বর্ণান্ধ পাবা, এখানে কিন্তু কোনো বর্ণান্ধ পাবা না, ঠিক আছে, এখানে কোনো বর্ণান্ধ পাবা না। একটু আগে যেটা আমি দেখাইলাম যে হলো যে তোমার মা, একটু আগে যেটা আমি দেখাইলাম যে হলো মাটা হলো বাহক তাই না, মাটা বাহক ছিল, তাহলে আমি তুমি একটু লিখে নাও, এগুলো একটু লিখে নাও, মা বাহক, মা বাহক, মা বাহক, আর হলো বাবা, বাবা তোমার হলো আক্রান্ত, হ্যাঁ মা বাবা আক্রান্ত, তাহলে কি হবে, তাহলে হলো দুইটা বর্ণান্ধ হবে, দুইটা বর্ণান্ধ হবে, ওকে। আর হলো একটা ছেলে একটা মেয়ে তাই না, একটা ছেলে, একটা ছেলে, এক ছেলে, এক ছেলে আর একটা মেয়ে, এক মেয়ে, তাই তো, এক মেয়ে, তাহলে এটা একটু মনে রাখবা। এখন মনে করো সাপোজ আমি বললাম যে হলো মা সুস্থ, হুম, মা সুস্থ, আর বাবা হইল আক্রান্ত, ঠিক আছে, বাবা আক্রান্ত, ঠিক আছে। তাহলে হলো এইটা আমি তোমাকে বের করে দেখাই, ঠিক আছে, এটা একটু বের করে দেখাই। একটু আগে কি, আচ্ছা একটু আগে আমরা মনে হয় এটাই করলাম না, না না এটা কিন্তু একটু আগেই করলাম, এটা কিন্তু অলরেডি আমাদের করে দেওয়া ছিল। এখানে কি ছিল বলতো, সবাই সবাই সুস্থ তাই না, সবাই সুস্থ ছিল, সবাই সুস্থ ছিল, বাহক ছিল কয়জন, বাহক ছিল দুইটা মেয়ে, বাহক ছিল দুইটা মেয়ে, ওকে, বাহক ছিল দুইটা মেয়ে, ঠিক আছে। আর এখানে এখানে বাহক কে বলো তো, এখানে কিন্তু তোমার বাহক ছিল একটা মেয়ে তাই না, এখানে বাহক ছিল একটা মেয়ে, তাই তো। তাহলে আই থিঙ্ক এটা পারবা। তাহলে এরকম দুইটা কেস গেল। আরেকটা কেস কি হইতে পারে, বাবা সুস্থ, বাবা সুস্থ, বাবা সুস্থ, আর মা বাহক, এটা একটা কেস হতে পারে, সাধারণত এই কেসটাই পরীক্ষা হলে বেশি দেয়, বুঝতে পারছো, মা সুস্থ মানে বাবা সুস্থ মা বাহক, এই কেসটাই সাধারণত বেশি দেয়, তার মানে কি এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই, ঠিক আছে। মানে তুমি হলো যেহেতু বাবার ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে তুমি সাপোজ মনে করো এখানে আমি এক্স, আচ্ছা এক্স বড় হাতের সি, যেটা বড় হাতের সিটা দেই নেই, আচ্ছা ওটা দিয়ে দিচ্ছি দাঁড়াও। দেখো আমি যেটা বলছিলাম বড় হাতের এক বড় হাতের সি ওয়াই, ওকে। এখন মা যেহেতু বাহক, মা যেহেতু বাহক, তার মানে কি একটা ছোট হাতের সি, একটা বড় হাতের সি, তাই তো, তাই না, ব্যাপারটা তো এরকমই, একটা ছোট হাতের সি একটা বড় হাতের সি। এখন তুমি একটা একটা করে মিলাও, এই এক্স এক্স বড় হাতের এক্স সি এর সাথে মিলাও, এটার সাথে এটা নাও, ঠিক আছে, এক্স ছোট হাতের সি গেল একটা, আবার এক্সের সাথে ওইটা নাও, ঠিক আছে, এক্স বড় হাতের সি, এক্স বড় হাতের সি, শেষ। তারপর এখন ওয়াইয়ের সাথে মিলাও, ঠিক আছে, তাহলে কী হবে, এক্স ছোট হাতের সি ওয়াই, হ্যাঁ, আবার এই ওয়াইয়ের সাথে ওইটা নাও, এক্স সি, এক্স বড় হাতের সি ওয়াই, ঠিক আছে। তাহলে আই থিঙ্ক এটা বোঝাতে পারছি। তাহলে এখন দেখো এখানে কিন্তু তোমার হলো এই দুইটা কি মেয়ে আর দুইটা কি ছেলে। মেয়ের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে একটু খেয়াল করো তো, এই মেয়েটা কি হবে বলো তো, এই মেয়েটা কি হবে, বাহক হবে, তাহলে বাহক কয়টা হলো, বাহক কয়টা হলো, বাহক হলো এখানে পেলাম একটা, ঠিক আছে। আর এটা কিন্তু সুস্থ তাই না, এটা কিন্তু সুস্থ। আমরা কি আক্রান্ত কোনটা পাচ্ছি, দেখো তো ছেলেদের ক্ষেত্রে, এই যে দেখো তো এটা, এই এক্সটা কিন্তু ছোট হাতের সি তাই না, তার মানে কি এক্স ছোট হাতের সি ছেলেদের ক্ষেত্রে, মানে যেহেতু ওয়াই আছে, ছেলে, ছেলেদের ক্ষেত্রে একটা ছোট হাতের সি আছে, মানে কি সে আক্রান্ত, তাহলে আক্রান্ত কয়টা পেলা বলো তো, আক্রান্ত কয়টা পেলা, আক্রান্ত কিন্তু পেলা একটা, ঠিক আছে। আর এই কি এ তো সুস্থই তাই না। তার মানে যখন আমাদের, আমি তাহলে যদি বলি এই কেসটাতে আমরা হলো বর্ণান্ধ হবে কয়জন, একজন বর্ণান্ধ, তার মানে কি 25% বর্ণান্ধ। যদি বলি যে ভাইয়া আমার হলো বাহক কত পার্সেন্ট, বাহক কি একজন তাই না, তা কত 25%, তাই তো, কত পার্সেন্ট 25%, তাহলে এটা মনে রাখবা। আর বাকি কি, বাকি তো সুস্থই তাই না। তাহলে আমি যদি বলি যে ভাইয়া আমার এখানে আমার এখানে হলো আক্রান্ত কয়জন, আক্রান্ত কিন্তু একজন, বাকি সবাই কিন্তু সুস্থ,
বাহক হইতে পারে, বাহক হইলেও কিন্তু সুস্থই। বাহক মানে তুমি তো বাহক হলে তুমি তো বাইরে থেকে বুঝবা না, সে তো সুস্থই, তাই না? সহজ কথা, আমি যদি বলি ভাইয়া বাহক কয়জন, একজন। হুম। আর যদি বলি বর্ণান্ধ কয়জন, বর্ণান্ধ কয়জন, বর্ণান্ধ কয়জন, বর্ণান্ধ হলো তোমার একজন। সুস্থ কয়জন, সুস্থ কিন্তু তিনজন। ওকে, সুস্থ কিন্তু তিনজন। তাহলে ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাহকের ব্যাপারটা কিন্তু আমি বাহকের ব্যাপারটা কিন্তু বাহক মানে কিন্তু সুস্থ, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখো। ওকে, তাহলে আমি তোমাকে একটু সামারি বলি, তাহলে একটু লিখে নাও এখানে। তাহলে হয়তো আমি যেটা বললাম ওখানে কি, বাবা সুস্থ, বাবা সুস্থ, বাবা সুস্থ, বাবা সুস্থ, মা আক্রান্ত, মা মা বাহক। ওকে, মা বাহক, মা বাহক। সরি, প্রবলেম করতেছে। মা বাহক। তাহলে কি হবে বলো তো, এখানে তোমার হলো বর্ণান্ধ কয়জন, বর্ণান্ধ কয়জন, বর্ণান্ধ কিন্তু একজন। ওকে, বর্ণান্ধ কয়জন, একজন। বাহক কয়জন, বাহক একজন। সুস্থ কয়জন, সুস্থ কিন্তু তিনজন। ওকে, তাহলে বলতে পারো ভাইয়া তাহলে তো পাঁচজন হয়ে গেল না, কিন্তু বাচ্চা তো হয়েছে চারটা। ব্যাপারটা এরকম না, যে বাহক সেও কিন্তু সুস্থই। ওকে, তাহলে দেখো এই যে একটু আগে যেটা বললাম মা সুস্থ বাবা আক্রান্ত, সেখানে কি বলছিলাম, এখানে তো সবাই সুস্থ, বাহক দুইজন। বাহক কিন্তু দুইটা মেয়ে, ঠিক আছে, বাহক কিন্তু দুইটা মেয়ে। তার মানে ব্যাপারটা কিন্তু ওই যে দেখো, তাহলে বলতে পারো ভাইয়া এখানে চারজন সুস্থ, বাহক দুইজন, তাহলে ছয়জন। ব্যাপারটা কিন্তু এরকম না, যারা বাহক তারাও কিন্তু সুস্থই। ওকে, আর যদি বলি যে ভাইয়া মা বাহক বাবা আক্রান্ত, তাহলে কি হবে বলতো, দুইজন বর্ণান্ধ হবে, দুইজন বর্ণান্ধ হবে, আর বাহক হবে কি, একটা মেয়ে। ওকে, মানে কি সে কিন্তু সুস্থই। হ্যাঁ, তার মানে কি, মানে এখানে কিন্তু দুইজন বর্ণান্ধ হবে, দুইজন সুস্থ হবে, দুইজন সুস্থ হবে। ওকে, দুইজন সুস্থ হবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে ব্যাপারটা তোমরা এটা একটু মানে অবশ্যই ব্যাক ফরওয়ার্ড করে দেখবা যদি কোনো প্রকার বুঝতে প্রবলেম হয়। সহজ কথা আমি বলে দিই কয়েকটা জিনিস যেটা তোমাদের প্রবলেম হতে পারে, যে বাহক সে কিন্তু সুস্থ, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু বাহক হয় না, তার মানে ছেলেদের ক্ষেত্রে এক্স ছোটাতে সি একটা থাকলে কিন্তু সে হলো তোমার আক্রান্ত, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাহক হয়, মেয়েদের ক্ষেত্রে বাহক হওয়ার শর্ত কি, একটা ছোটাতে সি হলেই হবে। যদি বলি মেয়েদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার শর্ত কি, দুইটাই ছোটাতে সি হইতে হবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করতেছো, আমাদের জন্য সবচেয়ে ডেঞ্জারাস কেস কোনটা, মা বাহক আর বাপ আক্রান্ত। বুঝতে পারছো? ওই যে থাকে না কিছু, যে হলো প্রেম প্রেম করে বিয়ে করছে, এখন হলো দেখা গেল যে ছেলেটা হলো আক্রান্ত, ছেলেটা তো বর্ণান্ধ, পরে হলো মেয়েটার টেস্ট করতে গিয়ে দেখা গেল যে মেয়েটাও হইলো তোমার মানে বাহক। তার মানে কি চিন্তা করছো, যে তার কিন্তু এখানে দুইজন বর্ণান্ধ হবে, একটা ছেলে একটা মেয়ে বর্ণান্ধ হবে। তার মানে কি, তার যদি সে জীবদ্দশায় যদি সে যদি তার জীবনে চারটা বাচ্চা নেয়, তার মধ্যে দুইটাই বর্ণান্ধ হবে, হ্যাঁ, আর একটা ভালো হবে, আর একটা বাহক হবে। খেয়াল করছো, মানে দুইটাই ভালো হবে, দুইটার আসলে প্রবলেম থাকবে না। মূল কথা সে কিন্তু যে আলটিমেটলি তার কিন্তু একটা প্রবলেম হইলো, যে সে যদি জীবদ্দশায় চারটা বাচ্চা নেয়, চারটা বাচ্চা নিল ঠিকঠাক, দুইটাই কিন্তু বর্ণান্ধ, মানে সে হলো কালা দেখতেছে না। আরেকজন আরেকজন কিন্তু বর্ণান্ধ, মানে বর্ণান্ধের বাহক হয়ে আছে, এটা কিন্তু একটা প্রবলেম। আবার আরেকজন কিন্তু মোটামুটি সুস্থ, তাই না? তার মানে ব্যাপারটা কি তুমি খেয়াল করতেছো, যে মানে যদি মা বাহক হয় আর বাবা আক্রান্ত হয়, কারণ একটা ছেলে শুধুমাত্র, মানে একজন, মানে ছেলে বলতেছি না, মানে এখানে মনে হয় আমাদের ছেলে কি ছিল, বাহক বর্ণান্ধ ছিল একটা ছেলে একটা মেয়ে, তার মানে হলো বাহক ছিল একটা মেয়ে, তার মানে ছেলেটা মানে সুস্থ হবে। মানে চারটা বাচ্চার মধ্যে একটা ছেলে শুধুমাত্র ভালো হবে, বাকি একটা ছেলের প্রবলেম। দুইটা মেয়ের মধ্যে দুইটা মেয়েরই একটা তো অলরেডি দেখেই না কিছু, মানে বর্ণান্ধ, আর একটা মেয়ের কিন্তু প্রবলেম আলাদা। তো চিন্তা করতেছো মানে যে এই জুটিটা কেমন ঝামেলা মার্কা হবে। মানে মূল কথা কি, মানে মা যদি বাহক হয়, ছেলে যদি সুস্থ হয়, তাহলে আসলে প্রবলেমটা কম। হুম, কারণ কি ওই যে একটু আগে দেখাইলাম না, বাবা সুস্থ মা বাহক, সেখানে কিন্তু তোমার বর্ণান্ধ হয় মাত্র একজন, বর্ণান্ধ হয় কি মাত্র একজন, ঠিক আছে। আর সুস্থ হয় কয়জন, সুস্থ হয় কিন্তু তিনজনই, তাই না, বাকি তো সুস্থই থাকে। আর হলো তোমার যদি তোমার আবার হলো মা যদি সুস্থ, মানে মা যদি সুস্থ হয় বাবা যদি আক্রান্ত হয়, সেখানে কিন্তু সবাই সুস্থ হয়। ওকে, তাহলে কি মায়ের সুস্থ হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাবা যদি মানে বর্ণান্ধ হয়, মা ভালো, কোনো প্রবলেম নাই, কিন্তু মনে কর সাপোজ মানে বাবা ভালো, মার প্রবলেম, ও তারপরে কিন্তু ঝামেলা বাজা শুরু হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, সহজ কথা, পরীক্ষা হলে যাবা, এটা একটু তুমি জাস্ট লিখে করে ফেলবা। ওকে, তাহলে আই থিঙ্ক এটা তুমি অন্তত পারা উচিত বা পারবা। ওকে, আশা করি এটা তোমাদের অনেক ইজি হয়েছে। এখন আসো সামনে চলে আসো, আমরা একটু সামনের দিকে আগাই যাই, আমি এটা একটু রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, ওকে।
আচ্ছা ওকে, সামনে চলে আসো। এখন যেমন দেখো যে লাল সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে, হ্যাঁ লাল সবুজ বর্ণান্ধতা কিন্তু অলরেডি দেখাইলাম আমরা। এখন আমরা হলো হিমোফিলিয়ার ক্ষেত্রে, এই দেখো এটা কিন্তু আমরা ইশিহারা কালার টেস্ট দিয়ে বুঝি, বুঝছো? সেই জন্য কিন্তু দেখবো যে আর্মিতে জয়েন করার আগে আগে এটা কিন্তু আমাদের টেস্ট করে নেয়, বুঝছো? এখন দেখো আমরা হিমোফিলিয়ার ব্যাপারটা দেখি। হিমোফিলিয়া কয় টাইপের বলো তো? হিমোফিলিয়া কিন্তু আমাদের দুই টাইপের, একটা হলো ক্লাসিক হিমোফিলিয়া, এটা কি ক্লাসিক হিমোফিলিয়া, আর একটা কিন্তু আমাদের দেখো ক্রিসমাস মানে ক্লাসিক হিমোফিলিয়া, এটা হলো ক্রিসমাস ডিজিজ। ওকে, হিমোফিলিয়া এটা প্রথমটা বলছে হিমোফিলিয়া এ, তারপরে বলছে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এতে হইলো ক্লটিং ফ্যাক্টর যেটা 8 নাম্বার যেটা সেটা কিন্তু থাকে না, আর বিতে কিন্তু ক্লটিং ফ্যাক্টর 9 নাম্বার যেটা সেটা থাকে না। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। তার মানে ব্যাপারটা হলো এ বি আই 8 9। ওকে, প্রথমটা যেটা সেটাকে বলতেছে কি, সেটাকে বলতেছি আমরা ক্লাসিক। হ্যাঁ, ক্লাসিক, প্রথমে বলছে ক্লাসিক, পরটা বলছে কি ক্রিসমাস। ক্রিসমাস, ওকে, এগুলো মনে রাখবা, ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখো সামনে, আমি যদি বলি যে সাধারণত ওই যে মানে রানী মানে রাজ পরিবারে এটা পাওয়া গেছিলো যে অ্যালিস বিয়াট্রিস ছিল না? অ্যালিস বিয়াট্রিস কিন্তু হলো তোমার হিমোফিলিয়ার বাহক ছিল। আর এগুলো হলো তোমার কিছু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার দেওয়া আছে, এগুলো একটু তোমরা পড়বা, যেমন লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি, হ্যাঁ রাতকানা, রাতকানা কিন্তু একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ডায়াবেটিস ইনসিপিটাস, ম্যালিটাস না কিন্তু, ম্যালিটাসটা কিন্তু আবার হলো তোমার সেক্স লিঙ্ক ডিজিজ না। ফ্রাইজাল এক্স সিনড্রোম, হাইপারট্রাইকোসিস, হাইপারট্রাইকোসিস মানে কি? হাইপার মানে বেশি, ট্রাইকোসিস মানে কি? চুল। তো চুল অনেক বেশি হয়ে গেলে সেটা বলে হাইপারট্রাইকোসিস। টেস্টিকুলার ফেমিনাইজেশনটা কি? ছেলেটা আস্তে আস্তে মেয়ে হয়ে যাবে। ওকে, এটা বলা হয় মানে ইয়া। এখন দেখো তুমি বুঝবা কেমনে যে হলো তোমার মনে করো বাবা, আমি এটা আরেকবার দেখাচ্ছি, ওই যে মনে করো তখন তো এটা একবার দেখাইছি আমাদের বর্ণান্ধতার ক্ষেত্রে, এখন আমি হিমোফিলিয়ার ক্ষেত্রে দেখাই। ওকে, মনে করো সাপোজ বাবা ভালো, ঠিক আছে? কে ভালো? বাবা ভালো। হ্যাঁ, বাবা ভালো, মাটা হলো বাহক। মাটা কি? বাহক, ঠিক আছে? মাটা বাহক। তাহলে দেখো তুমি এটা একটু খেয়াল করো, মা বাহক মানে কি? ছোট হাতের এইচ দিয়ে আমরা প্রকাশ করবো। ওকে, ছোট হাতের এইচ বা তুমি মূল কথা, তুমি ভালোটাকে এক্স দিয়ে প্রকাশ করো, যেটা খারাপ সেটা বার দিয়ে, মনে করো সাপোজ এক্স বার দিয়ে প্রকাশ করো, ঠিক আছে? সবসময় যে এক্স সি এ দিয়ে প্রকাশ করতে পারবে এরকম না, আমরা কিন্তু চাইলে ওখানে ভালো যেটা সেটাকে এক্স, আর যেটা খারাপ যেটা সেটাকে আমি এক্স বার বলতে পারতাম, কোনো সমস্যাই হতো না, বুঝছো? যেমন আমি এখানে ওইটা দিয়ে করে দেখাই। হ্যাঁ, আমি তোমাকে হলো এক্স আর এক্স বার দিয়ে করে দেখাই। ওকে, তাহলে মনে করছো মাটা কি? মাটা হলো বাহক। ওকে, মা কি? বাহক। আর বাবাটা কি? ভালো। তার মানে বাবা যেহেতু ভালো, তার মানে কি হবে? এক্স ওয়াই, তাই না? আর বাহক মানে কি? একটা এক্সের প্রবলেম, একটা এক্সের প্রবলেম আর একটা এক্স কি? ভালো, তাই না? কারণ এই দুটোকে আমি হলো কানেক্ট করবো, তাই তো? তাহলে এক্স ওয়াই ক্রস এক্স বার এক্স, মানে এক্স বার মানে কি? ঝামেলা। তাহলে তুমি এখন মিলাও, একটা একটা করে মিলাও। তখন প্রথমটা কি হবে? এক্স এক্স বার হবে, পরে এক্স দিয়ে আবার এটার সাথে নাও, তাহলে কি হবে? এটা হলো এক্স এক্স হবে, তাই না? ওয়াইয়ের সাথে এটা নাও, তাহলে কি হবে? এক্স বার ওয়াই, আর এটা ওয়াইয়ের সাথে এই এক্স নাও, তাহলে এক্স ওয়াই। তার মানে কি? আমার এখানে প্রবলেম, তাহলে এই দুটো হলো মেয়ে, আর এই দুটো কি? ছেলে, তাই তো? ছেলেদের ক্ষেত্রে এই যে এটা কিন্তু আমাদের প্রবলেম আলাদা, তাই না? তার মানে এটা কিন্তু আমাদের বর্ণান্ধ, মানে এটা বর্ণান্ধ, বা যদি হলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি এটা হিমোফিলিয়া হয়, তাহলে এটা কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত হবে। এই ছেলেটা কিন্তু সুস্থ। তার মানে ছেলেদের ক্ষেত্রে মানে আক্রান্ত কয়জন? একজন, মানে 50%। ওকে, ছেলেদের ক্ষেত্রে 50% আক্রান্ত। আবার মেয়েদের ক্ষেত্রে দেখো তো, এখানে মেয়েদের ক্ষেত্রে কোনোটা কি আক্রান্ত হবে? হবে না। এটা কিন্তু বাহক, এটা কিন্তু বাহক, কিন্তু আক্রান্ত কিন্তু না, এটা কিন্তু সুস্থ, ঠিক আছে? আর তাহলে আমি যদি বলি যে ভাইয়া মেয়েদের ক্ষেত্রে সুস্থ কত পার্সেন্ট? 100%ই সুস্থ। যদি বলি মেয়েদের ক্ষেত্রে বাহক কয়জন? একজন, তার মানে কি মেয়েদের ক্ষেত্রে বাহক হইলো 50%। টোটালটার মধ্যে বাহক কয়জন? তাহলে বললো একজন, মানে 4 জনে একজন, মানে 25%। তাহলে এই যে ব্যাপারগুলো যেগুলো, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখা লাগবে। ওকে, তাহলে এটা মনে রাখলে তোমার জন্য ইজি। এখন দেখো আমাদের মোটামুটি 30-এর বেশি মানে মাসকুলার ডিস্ট্রফি পাওয়া যায়, তবে 9টা হলো প্রধান। ডিএমডিটা আসলে প্রবলেম। দেখো এই যে ডিএমডি বা ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, হ্যাঁ, ডিস্ট্রফিন জিনের কারণে হয়। কিসের কারণে হয়? ডিস্ট্রফিন জিনের কারণে হয়। এটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিস্ট্রফিন। ওকে, ডিস্ট্রফিন এখানে একটু মনে হয় নামটা লেখা থাকার কথা, ডিস্ট্রফিন জিনের কারণে হয়। ওকে, এটা একটু মনে রাখো। সামনে চলে আসো, যে এখানে এটাই বললাম যে ডিস্ট্রফিন প্রোটিন উৎপাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত জিনে যদি প্রবলেম হয়, তখন কিন্তু আমাদের ডিএমডিটা হয়। ওকে, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। এখন আসো এবিও ব্লাড গ্রুপ। আমাদের এখানে অনেক কথাবার্তা আছে, যেটা হলো তোমার বিজ্ঞানী কার্ল অ্যান্ড স্টেইনার। হ্যাঁ, বিজ্ঞানী কার্ল অ্যান্ড স্টেইনার এটা কিন্তু তোমার হলো মানে এবিও ব্লাড গ্রুপ এটা সম্পর্কে আইডিয়া দেন। এখন একটা ব্যাপার হইলো যে আমাদের ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ যদি এ হয়, তাহলে কী হবে জানো? তোমার এ অ্যান্টিজেন থাকবে, বি অ্যান্টিবডি থাকবে। মানে এই ব্লাড গ্রুপগুলো আসলে কিন্তু অ্যান্টিজেনের উপর নির্ভর করে করা হয়েছে, বুঝছো? তাহলে দেখো বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন থাকবে, অ্যান্টিবডি এ থাকবে, আলফা অ্যান্টিবডি থাকবে। ব্লাড গ্রুপ এ বি, তার মানে কি এ অ্যান্টিজেনও থাকবে, বি অ্যান্টিজেনও থাকবে, দুইটা অ্যান্টিজেনই আছে, কোনো অ্যান্টিবডি নাই। আর ও ব্লাড গ্রুপে মানে কি কোনো অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডি আছে দুইটা। ওকে, তাহলে জিনিসটা ভালোভাবে মনে রাখতে হবে। কত পার্সেন্ট এ? মানে 23%। বি কত পার্সেন্ট? 32%। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আর ও ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ কত পার্সেন্ট মনে রাখো? সবচেয়ে বেশি থাকে হলো তোমার মানে ও ব্লাড গ্রুপ যেটা, সেটা বেশি পাওয়া যায়। ওকে, এখন আমাদের কয়েকটা ব্যাপার আরও বেশি ইম্পর্টেন্ট, আর এইচ ফ্যাক্টর রিলেটেড বেশ কিছু কথাবার্তা আছে। এখন আমি যদি তোমাকে বলি ভাই আর এইচ ফ্যাক্টর রিলেটেড ঝামেলাটা কোথায়?
অনেকে ঝামেলাটা কোথায় জানো? মনে করে কি যে ব্লাড গ্রুপ সেম হলে প্রবলেম। ব্লাড গ্রুপ সেম হলে প্রবলেম না। মনে করো কারো এ পজিটিভ, আরেকজনের মেয়েটারও মনে হয় এ পজিটিভ, কোনো প্রবলেম নেই। ব্লাড গ্রুপ এক হলে কোনো ঝামেলা হয় না। ঝামেলাটা হয় মনে করো একজনের ব্লাড গ্রুপ মানে পজিটিভ, আরেকজনের ব্লাড গ্রুপ নেগেটিভ, তখন প্রবলেমটা হয়, বুঝছো? মনে করো একজনের হলো এ পজিটিভ, আরেকজনের হলো ও নেগেটিভ, তখন একটা গিয়ে ঝামেলা হয়, বুঝছো? মূল কথা কি ঝামেলাটা হয়, এইটা অনেকটা তোমার একাডেমিকের ব্যাপার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়, বুঝছো? প্রথম বাচ্চাটা ভালো থাকে, বাট দ্বিতীয় বাচ্চাটার ক্ষেত্রে মানে প্রবলেম হয়। যদি মা যদি নেগেটিভ রক্ত বিশিষ্ট হয়, বাবা যদি পজিটিভ রক্ত বিশিষ্ট হয়, বাচ্চাটা যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয়, তখন কিন্তু মানে প্রবলেম হতে পারে বাচ্চাটার। প্রথম বাচ্চাতে প্রবলেম হয় না, দ্বিতীয় বাচ্চাটাতে প্রবলেম হয়। ওকে, কী হতে পারে যে বাচ্চাটা মারা যেতে পারে, অথবা খুবই জন্ডিস্ট হতে পারে, থ্যালাসেমি মানে মূল কথা হলো আরবিসিগুলো ভেঙে যায়। তখন ট্রিটমেন্ট নিলে আসলে হয়তো কিছু ক্ষেত্রে বাঁচানো যেতে পারে, কিছু ক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়। তবে এটা ট্রিটমেন্ট আছে, মানে সাপোজ মনে করো ছেলেটার হলো পজিটিভ, মেয়েটা নেগেটিভ। ব্যাপারটা যে এরকম না যে তারা বিয়ে করতে পারবে না। ব্যাপারটা হইলো যে প্রথম বাচ্চা হওয়ার পর মাকে হলো তোমার ইঞ্জেকশন দিতে হয়, এনটিডি নামে একটা ইঞ্জেকশন আছে, ওইটা ইঞ্জেকশন দিতে হয়, তাহলে মোটামুটি প্রবলেমগুলো হয় না। ওকে, তাহলে দেখো ওই কথাগুলোই বলছে। মোটামুটি সাধারণত যে আমাদের রিসার্চ ফ্যাক্টরে আমাদের 6টা এন্টিজেন থাকে। একটা তোমার সি, বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই। একটা ছোট হাতের সি, ছোট হাতের ডি, ছোট হাতের ই। এগুলো হলো মনে করো সাপোজ আমাদের প্রত্যেকটা সেট, আমাদের কিন্তু তিনটা করে এন্টিজেন নিয়ে একটা সেট হয়, বুঝছো? কিন্তু কোনো সেটে ডবল সি দেওয়া যাবে না, বুঝছো? মানে কোনো যে তুমি বড় হাতে সি নিলা, ছোট হাতে সি নিলা, আর একটা ই নিলা, হবে না। ঠিক আছে, তোমাকে সি ডি ই তিনটাই নিতে হবে, কিন্তু কিন্তু তুমি একদিনে জবল নিতে পারবে না। হ্যাঁ, তুমি বড় নাও ছোট নাও, মানে তুমি হলো সি এর গ্রুপের মধ্যে তুমি ছোট হাতের সি নিতে পারো, বড় হাতের সিও নিতে পারো, সেটা ম্যাটার করে না। আর তোমাকে তিনটাই নিতে হবে। এখন মনে করো কারো, মনে করো সাপোজ, মনে করো আমি বড় হাতের সি নিলাম, বড় হাতের ডি নিলাম, ছোট হাতের ই নিলাম, সমস্যা নেই। এটা কিন্তু তোমার হলো মানে ব্লাড গ্রুপটা পজিটিভ হবে। হ্যাঁ, সাধারণ করে একটা ছোট হাতের সি, মানে একটা একটা ছোট হাতের সি নিলাম, বাকি দুইটা হলো বড় হাতের, এটা কিন্তু মানে এটা কিন্তু পজিটিভই হবে। হ্যাঁ, আবার মনে করো সাপোজ একটা ছোট হাতের, একটা বড় হাতের সি, বাকি সবগুলাই ছোট হাতের, এটা কিন্তু পজিটিভ হবে। যদি সবগুলাই ছোট হাতের হয়, তখন কিন্তু ব্লাড গ্রুপটা নেগেটিভ হবে। ওকে, তার মানে নেগেটিভ হওয়ার শর্ত কি, ব্লাড গ্রুপ নেগেটিভ হওয়ার শর্ত কি, সবগুলো অ্যান্টিজেনই ছোট হইতে হবে, সবগুলাই রিসার্চ অ্যান্টিজেন ছোট হইতে হবে, তাহলে কিন্তু আমার ব্লাড গ্রুপটা নেগেটিভ হবে। ওকে, তাহলে এটা মনে রাখবা। আর যদি বলি যে ভাই আমাদের এখানে মানে সর্বজনীন দাতাকে, সর্বজনীন দাতা হইলো ও নেগেটিভ, ঠিক আছে? সর্বজনীন দাতাকে ও নেগেটিভ, যদি নেগেটিভ না থাকে শুধুমাত্র ও দাগাবা, ঠিক আছে? আর যদি সর্বজনীন গ্রহিতাকে, তাহলে বলবা এবি পজিটিভ, এবি পজিটিভ হলো সর্বজনীন গ্রহিতা। ওকে, এটা মনে রাখতে হবে। সামনে চলে আসো। ওই যে বললাম যে আমাদের এইথ্রোব্লাস্টোসিস স্পিরালিস হতে পারে আর এইসের প্রবলেমের কারণে, মানে বাবা পজিটিভ, মা নেগেটিভ, আর বাচ্চাটাও পজিটিভ। হ্যাঁ, তাহলে কিন্তু তোমার হলো তোমার এইথ্রোব্লাস্টোসিস স্পিরালিস হতে পারে। প্রথম বাচ্চায় হয় না, দ্বিতীয় বাচ্চায় হয়। ওকে, আসো। এখান থেকে আমাদের আর কিছু প্রয়োজন নাই। দ্বিতীয় চ্যাপ্টার যেটা, সেটাতে আমাদের কিছু খালি ডেটা মনে রাখতে হবে। এখান থেকে আমি তোমাদের কয়েকটা ডেটা বলে দিব, যেটা তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট। বিবর্তনের ধাপগুলো পড়বা, 3টা ধাপ আছে, মাইক্রো, ম্যাক্রো, মেগা, মাইক্রো, ম্যাক্রো, মেগা। তাহলে এই যে এই ধাপটা একটু মনে রাখতে হবে। আর যদি বলি যে ভাই এইখানে 4টা-5টা লাইন আছে, এই 4টা-5টা লাইন আমাদের জন্য ইম্পর্টেন্ট। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার, এটা কে দিচ্ছে? ল্যামার্ক দিচ্ছে। প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এটা কি দিচ্ছে? ডারউইনিজম দিচ্ছে। মানে ইংলিশটা আমরা সহ পড়বা, হ্যাঁ, ইংলিশটা আমরা সহ পড়বা। আর দেখো জার্মপ্লাজম, সোমাটোপ্লাজম মতবাদ কে দিচ্ছে? অগাস্ট ভাইজম্যান। আর ডেভরিস পরিব্যক্তি মতবাদ দিচ্ছে। ওকে, তাহলে এই যে 3টা-4টা জিনিস এটা মনে রাখবা। বায়োলজি শব্দের প্রবর্তকটাকে ল্যামার্ক, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এইটুকু যদি দেখো, তাহলে মোটামুটি এখান থেকে তোমার আর কিছু প্রয়োজন হবে না। ওকে, আর লাস্টের দিকে গেছে এই যে তোমার এখানে কয়েকটা বইয়ের নাম আছে, এই বইয়ের নামটা একটু লাগে। যেমন দেখো তোমার হলো ডারউইনের একটা বই আছে, আর একটা মনে হয় সম্ভবত এই যে এখানে 2টা বইয়ের নাম আছে, বইয়ের নামগুলো একটু চালিয়ে দেখে যেতে পারো, আর নাহলে খুব একটা প্রয়োজন হয় না। আর এইখান থেকে এই যে দেখো, এটা বলছিলাম যে ফিলোসফিক জুলজিক, হ্যাঁ, এটা কার বই? এটা হলো তোমার হলো ল্যামার্কের বই। আর যদি বলি যে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটা কার বই? এটা ডারউইনের বই। ওকে, ইনার কথাটা কি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, ওইটা হলো তোমার প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তবে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদটা না আসলে খুব একটা প্রযোজ্য না। হ্যাঁ, কেন প্রযোজ্য না? সাধারণ করে একটা লেজ কাটা মানে শিয়ালের বাচ্চা তো আর লেজ কাটা হয় না, তাই না? সেই জন্য আসলে খুব একটা খাটে না। আর এখানে আমাদের সমসংস্থ সমবিত্তস্ত, সমসংস্থ মানে কি জানো? সমসংস্থ মানে হইল যে তোমার গঠনগত দিক থেকে এক। হ্যাঁ, যেমন দেখো সমসংস্থ অঙ্গ আমরা একটু পরে বেরিয়ে পাবো। সমসংস্থ অঙ্গ মানে হলো গঠনগত দিক থেকে এক। আচ্ছা, দেখো সম যেসব অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে এক, সেগুলো হলো সমবিত্তস্ত। আর যেগুলো গঠনগত দিক থেকে এক, গঠনগত দিক থেকে এক, তাকে বলা হয় সমসংস্থ। ওকে, সমসংস্থ। ওকে, তাহলে এটা মনে রাখবা। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখো। কয়েকটা নিষ্ক্রিয় অঙ্গের নাম আছে, যেমন লোম, উপপল্লব, আক্কেল দাঁত। হ্যাঁ,
তারপর মনে করো সাপোজ যে তোমার অ্যাপেন্ডিক্স, তারপর কক্কিক্স, হ্যাঁ, কানের পেশি, এগুলো কিন্তু আমাদের বেশ কিছু মানে বিলুপ্ত প্রায় পেশি আছে বা অঙ্গ আছে, এগুলো আমাদের একটু নামগুলো মনে রাখা লাগে। আর কিছু আমাদের খুব একটা প্রয়োজন হয় না। তবে এই যে প্যালান্টোলজি জিনিসটা কি? এটা হলো আমাদের জীবাশ্মবিদ্যা বলে। কি বলে? জীবাশ্মবিদ্যা বলে। তার মানে প্রাণীগুলো মানে পচে মরে একবারে এখন হয়তো পাওয়া যাচ্ছে না, বা অনেকদিন পর একটা হলো হাড্ডিগুটি পাওয়া গেল, সেটা হলো একটা জীবাশ্মবিদ্যা বা প্যালান্টোলজিতে আমরা আলোচনা করি। ওকে। আর ঘোড়া রিলেটেড বেশ কিছু কথা আছে। এই চার্টটা বা এই ক্রমটা খুব একটা দেয় না, তবে দিয়ে দিলে দিতে পারে। প্রথম যেটা মনে রাখবা স্বরবর্ণ, তারপর দুইটা ম, তারপর দুইটা প, তারপর আবার স্বরবর্ণ। ওকে, এইভাবে আমি মনে রাখতাম। ইও হিপ্পাস অর হিপ্পাস রস্বই সরেও, তারপর দুইটা ম, মেজো হিপ্পাস মেজো হিপ্পাস, প্রিয় হিপ্পাস প্লেসি হিপ্পাস, লাস্টে কি ইকুয়াস, শেষ। আর এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে একটা পাখির মতো একটা স্ট্রাকচার পাওয়া গেছে আর্কিওপটেরিক্স, এটা না আগে হলো মানে বেশি আমাদের জন্য একাডেমিক ইম্পর্টেন্ট ছিল। তবে এই বিজ্ঞানী হাক্সলে একটা কথা বলছে, বার্ডস আর গ্লোরিফাইড রেপটিলস। কথাটা কে বলছে? বিজ্ঞানী হাক্সলে বলছে। এটা একটু মনে রাখাটা যেতে পারে। আর কিছু আমরা হলো জীবন্ত জীবাশ্ম পাই। জীবন্ত জীবাশ্মের মধ্যে যে প্লাটিপ্লাস, লিমুলাস, স্ফেনাডন, এই নামগুলো দেখতেছো না, এই যে ল্যাটিমেরিয়া, স্ফেনাডন, এগুলো হলো আমাদের জীবন্ত জীবাশ্ম। ওকে। আর এইখানে যে চার্ট, যেটা এই চার্টের মধ্যে বেশ কিছু কথা আছে, আমি তোমাদের দুই তিনটা জিনিস একটু বলে দিব। সিনোজয়িককে বলা হয় স্তন্যপায়ী যুগ। ওকে, স্তন্যপায়ী যুগ। মেসোজয়িককে বলা হয় সরীসৃপের যুগ। এটা পড়বা, ঠিক আছে? তারপর দেখো তোমার হলো প্লিওসিন, মানুষ উদ্ভব হয়, এটা পড়বা, ঠিক আছে? আর কিছু সেভাবে দরকার হয় না। একটা জিনিস যেটা দরকার, যে তোমার ক্যামব্রিয়ান যেটা, হ্যাঁ সরি এখান থেকে একটু ইয়ে হয়ে গেল, মাঝে মধ্যে প্রবলেম করতেছে। আচ্ছা, ওকে, সামনে চলে আসো। এখানে দেখো এই যে ক্যামব্রিয়ানটা হলো তোমার অমেরুদণ্ডী প্রাণী। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবা, ক্যামব্রিয়ান হলো অমেরুদণ্ডী প্রাণী। ক্যামব্রিয়ানটা কি? অমেরুদণ্ডী। ক্যামব্রিয়ান অমেরুদণ্ডী। তাহলে এই কয়টা জিনিস যদি একটু দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য মোটামুটি এখান থেকে আর কিছু প্রয়োজন হয় না। আর এই যে নিচে অনেক কিছু কথাবার্তা আছে, এগুলো আসলে আমাদের জন্য খুব কমই আসে। মার্সোপিয়াল প্রাণীগুলো কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। ওকে, মার্সোপিয়াল প্রাণীগুলো কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। তাহলে আমি যদি বলি যে পুরো চ্যাপ্টারটা সামারি, আমাদের জন্য এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট, ইজি চ্যাপ্টার, পড়া কম, বাট কনসার্ন হইলেও অনেক ইনফো। তুমি এখানে পড়বা কি? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, ব্যতিক্রমগুলো পড়বা, তারপর বেশি কিছু উদাহরণ আছে, ও তারপর হলো তোমার বাচ্চাগুলোর মধ্যে কোনটা ভালো হবে, কয়টা ভালো হবে, কয়টা খারাপ হবে, কতগুলো পার্সেন্টেজ, এই ব্যাপারটা একটু পড়বা। শেষের দিকে এসে যে কয়টা বিজ্ঞানীর মতবাদ পড়বা, এই কয়টা যদি পড়তে পারো তাহলে তোমার জন্য মধ্যে নেয় না। ওকে, যাই হোক, মোটামুটি এটুকু যদি তোমরা পড়ে আসতে পারো বা পড়ে যেতে পারো, তাহলে আশা করি চ্যাপ্টার 11 থেকে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আশা করি তোমাদের মোটামুটি জুলজিতে আর কোনো প্রবলেম থাকার কথা না। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের গ্রুপে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার। ওকে।